ফাহিম বলল, ভাই সত্যি ওই মেয়েকে আমার সাথে বিয়ে দিবে? ওই মেয়েকে আমি অনেক ভালোবাসি। আমি বললাম, এই তুই কাকে কি বলছিস? চিনি না জানি না এই লোককে। ফাহিম বলল, তো কি হয়েছে? উনি আমাদের সাহায্য করতেও তো পারে। লোকটা বলল, অবশ্যই আমি তোমাদের সাহায্য করব। ভেতরে চলো, আমি তোমাদের বিয়ের কথা নিয়ে আলাপ করব। তাছাড়া ওনারা খুব ভালো। আমি বললাম, ফাহিম আমার খটকা লাগছে, ভেতরে যাস না। ফাহিম বলল, তুই থাক, আমি তো আমার ভালোবাসা পেতে যাচ্ছি। লোকটা বলল, এই চলো, বলছি তো আমি আছি। কি আর করব, বন্ধুকে ফেলে তো আর যাওয়া যায় না। তবে এখানে একটা ঝামেলা হবে, তাই হালকা করে তিশাকে একটা মেসেজ করলাম। ভেতরে গিয়ে দেখি একজন মুরব্বী লোক বসে আছে, তবে উনি খুব শক্তিশালী মনে হচ্ছে। মুরব্বী লোকটা বলল, বাবা এরা কারা? আমি মনে মনে বললাম, কি বাবা? তার মানে ওনার ছেলে উনি। লোকটা বলল, আরে বাবা আর বলিও না, ওরা নাকি আমার বোনকে বিয়ে করতে চায়। কথাটা ফাহিমকে দেখিয়ে বলল। আঙ্কেল বললেন, তাহলে তো খুব করে আদর করতে হয়। বাবা তোমরা বসো এখানে। আমি বললাম, শালা সব হয়েছে তোর জন্য, কত করে বলেছি ভেতরে যাস না, তাও আমাকে নিয়ে এলি, এখন দুইজনই মরি। আঙ্কেল বললেন, সাদিয়াকে ডাক দাও তো। একটু পর সাদিয়া এসে বলল, বাবা তুমি আমাকে ডাকছো? আঙ্কেল বললেন, মারে তুই এদের চিনিস? সাদিয়া তো ফাহিমের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। সাদিয়া ভয় পেয়ে গেছে বুঝতে পারছি। সাদিয়া বলল, না বাবা আমি এদের চিনি না। কেন, কি হয়েছে? আঙ্কেল বললেন, ওই ছেলে নাকি তোরে বিয়ে করতে চায়। কি বাবা বলো না কেন? ফাহিম তো ভয়ে কাঁপতে লাগলো। আঙ্কেল বললেন, সবাই ভেতরে যাও। আন্টি বললেন, ওরা ছেলে মানুষ, মাফ করে দাও, বোঝে নাই। আঙ্কেল বললেন, চুপ করো আর ভেতরে যাও। আমি বললাম, আঙ্কেল কাউকে ভালোবাসা কি অপরাধ? ছেলেটা বলল, কি রে তুই আমার বাবাকে ভালোবাসা শিখাস? আমি বললাম, হয়তো ও আপনার বোনকে ভালোবাসার কথা বলেছে, তাই বলে আমাদের এখানে এনে মারবেন? ছেলেটা বলল, কি আমাদের মুখে মুখে কথা? তুই জানিস আমি কে? আমি বললাম, পাওয়ার দেখান আমার সাথে। আঙ্কেল বললেন, এই তুমি তো খুব বাড়াবাড়ি করছো। আমি বললাম, আপনার মেয়েকে ও ভালোবাসে, যদি আপনারা রাজি না থাকেন তাহলে বলেন, আমরা চলে যাই, অযথা ঝামেলা বাড়াতে চাই না। আঙ্কেল বললেন, আমাদের মুখে মুখে কথা? এই বলে যে আমার দিকে লাঠি নিয়ে আঘাত করতে যাবে আমি লাঠিটা ধরে ফেললাম। আমি বললাম, ইচ্ছে করলে আপনাদের চাকরি খেয়ে ফেলতে পারি, কিন্তু আমি তা করব না। তবে আপনার এই ব্যবহারে আমি খুশি হলাম না। তিশা বলল, এখানে কি চলছে? আঙ্কেল বললেন, ম্যাডাম আপনি আমাদের বললে আমরাই চলে যেতাম। তিশা বলল, আপনাদের ব্যবহারের জন্য এখানে আসতে হলো। আর আপনার এত বড় সাহস কি করে হয় ওর গায়ে লাঠি দিয়ে আঘাত করার? আঙ্কেল বললেন, ম্যাডাম ওরা এখানে কেন আসছে জানেন? আমার মেয়েকে নাকি ওই ছেলে ভালোবাসে। তিশা বলল, তাই বলে ওদের মারবেন আপনি? আঙ্কেল বললেন, ম্যাম ওদের কাজই এটা, মেয়েদেরকে ডিস্টার্ব করা, এজন্য ওদের শিক্ষা দেওয়া দরকার। তিশা বলল, আপনি কাকে কি বলছেন জানেন? উনি আমার হবু স্বামী। আঙ্কেল বললেন, কি? সরি ম্যাডাম। ছেলেটা বলল, ভাই আমাকে মাফ করে দেন, আমি জানতাম না আপনি ম্যামের স্বামী, আগে বলবেন না? আমি মনে মনে বললাম, আগে বললে তোরা এসব বিশ্বাস করতি? তিশা বলল, সবকিছু আমি বুঝিয়ে বলছি। ফাহিমকে দেখিয়ে বলল, এই ছেলে আপনার মেয়েকে অনেক আগে থেকেই ভালোবাসে, কিন্তু কিছুদিন আগেও গ্রামে চলে যায়। ও ওর ভালোবাসার কথা বলতে পারে নাই। আমি চাই ওদের আপনি বিয়ে দিয়ে দেন, আর আপনার মেয়েকে ডাক দেন। আঙ্কেল বললেন, সাদিয়া মা এইদিকে আয়। সাদিয়া বলল, বাবা। আঙ্কেল বললেন, সত্যি করে বল, তুই এই ছেলেকে কি ভালোবাসিস? সাদিয়া বলল, ইয়ে মানে বাবা। তিশা বলল, সত্যি কথা বলো, তোমাকে কেউ জোর করবে না, এখানে আমি আছি, কেউ কিছু বলবে না তোমাকে। সাদিয়া বলল, বাবা, ওকে আমি অনেক আগে থেকেই পছন্দ করি। আঙ্কেল বললেন, তাই তো বলি, এই ছেলে যেদিন থেকে চলে গেছে আমার মেয়েও কেমন জানি চুপচাপ হয়ে গেছে। আমি কি তোকে কম ভালোবাসি? আমাকে বলবি না, তাহলেই তো এমন হতো না। তিশা বলল, আমি আর কিছু শুনতে চাই না, আপনি ওর মার সাথে কথা বলুন। আঙ্কেল বললেন, জি ম্যাম। বাবা তোমার মার নাম্বারটা বলো। ফাহিম তার আম্মুর নাম্বার দিয়ে দিল। তিশা বলল, আচ্ছা আজকে আমরা আসি। আঙ্কেল বললেন, প্লিজ ম্যাম আজকে থাকেন, কিছু খেয়ে যান। তিশা বলল, এখনো অফিসে যেতে পারি নাই, আপনারা ভালো থাকবেন, আর তোমরা সবাই চলো। তিশার সাথে গাড়িতে বসার পর তিশা বলল, হ্যালো বন্ধুরা, আজ আমি অনেক সম্পর্কে বলছি, যেটি সবচেয়ে বিশ্বস্ত। পিএসজি ও সিরিয়া এখানে সহযোগী। বাংলাদেশ প্রিমিয়াম লিগ চলছে, এটাই ক্রিকেট প্রেমীদের জন্য দারুণ সুযোগ। এখানে সমস্ত ক্রিকেট ও ফুটবল অন্যান্য ম্যাচের ফলাফল এবং ম্যাচটি লাইভ দেখতে পারবে ও স্কোরের ভবিষ্যৎবাণী করে নগদ জিততে পারবে। এছাড়াও রয়েছে চিকেন রোড ও ক্রাশ খেলা সহ বিভিন্ন ধরনের খেলা, যেগুলো খেলে রয়েছে খুব সহজেই জেতার সম্ভাবনা। মাত্র 300 দিয়ে এখানে খেলা শুরু করতে পারো। BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ, অন্যান্য পুরস্কার রয়েছে প্রত্যেক দিন। নিবন্ধন করার সময় আমার প্রচার সংখ্যা রিদওয়ান 8 ব্যবহার করলে প্রথম জমাতে পাবে 12,000 পর্যন্ত ও ফ্রি স্পিন। পেটিএম, ব্যাংক, বিকাশ, নগদ, রকেট এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে 1 মিনিটে জেতা রাশি তুলে নিতে পারবে। তাহলে আর দেরি কিসের? আমার কমেন্টে থেকে অথবা গুগলে অনেক সন্ধান করে আমার প্রচার সংখ্যা রিদওয়ান 8 ব্যবহার করে জয়েন করো এবং বোনাস পাও। তিশা বলল, এই তোমাকে কতবার বলেছি কোনো ঝামেলায় জড়াবে না, জানো আজকে আমার অফিসে দরকারি একটা কাজ ছিল, সেই কাজ ফেলে তোমার কাছে আসতে হলো। ফাহিম বলল, ভাবি ওকে কিছু বলবেন না, সব দোষ আমার, আমি পাগল হয়ে ওকে টেনে নিয়ে গিয়েছি, না হলে এসব হতো না। তিশা বলল, আমি কি ছিলাম না? আমাকে বলতা, সবকিছু আমি রেডি করে দিতাম। ফাহিম বলল, সরি ভাবি। তিশা বলল, আমি বসে বসে ওদের কথা শুনতেছি। তিশা বলল, কি হলো, তুমি কথা বলো না কেন? আমি বললাম, এত বড় অপরাধ করে ফেলেছি, কি করে তোমার সাথে কথা বলি? তিশা বলল, মজা করো
আমার সাথে? আমি বললাম তো কি করব, আমার থেকে তোমার অফিসের কাজ বড় হয়ে গেল, যাও কাজ করো। না করেছে কে? তিশা বলল, এই যে দেখো, আমি কি বলেছি তোমার থেকে আমার অফিসের কাজ বড় হয়ে গেছে? রাগ করো কেন? আমি বললাম, এই আমাকে নামিয়ে দাও, তোমার সাথে কোনো কথাই বলতে চাই না। তিশা বলল, আচ্ছা বাবা সরি। আমি বললাম, তোমার সরি দিয়ে আমি কি করব? ড্রাইভার গাড়ি থামাও। তিশা বলল, বলছি তো সরি। আমি গাড়ি থেকে নেমে গেলাম। ফাহিম আমার পেছনে পেছনে আসলো, আর তিশা গাড়ি নিয়ে অফিসে চলে গেল। মনে হয় সত্যি সত্যি কোনো দরকারি কাজ পড়ে আছে, না হলে আমার পেছনে পেছনে আসতো। ফাহিম বলল, আরে রনি এইটা কি করলি? আমি বললাম, কি করেছি? ফাহিম বলল, ভাবির সাথে রাগ না করলেও পারতি। আমি বললাম, মাঝে মাঝে ওকে একটু শিক্ষা দিতে হয়, এইসব তুই বুঝবি না। ফাহিম বলল, যাক বাবা, আমার লাইন তাহলে পরিষ্কার, কোনো ভেজাল নাই। ভাবি যেহেতু বলেছে তাহলে বিয়ে হবেই। আমি বললাম, ফোন নাম্বার এনেছিস? ফাহিম বলল, ফোন নাম্বার কিভাবে নিব বল, কথাই বলতে পারলাম না ওর সাথে ভালো করে। আমি বললাম, দাঁড়া, আমি পরে সব ব্যবস্থা করছি। ফাহিম বলল, আচ্ছা এখন বাসায় চল, অনেক বেলা হয়ে গেছে। আমি বললাম, ফাহিম বলল, এই শহরের মানুষগুলো খুব ভালো রে। আমি হেসে বললাম, ভালো? তুই কয়দিন ছিলি এই শহরে? ফাহিম বলল, এই তো 6 মাস। আমি বললাম, খুব হাসি পায় তোর কথা শুনে। ফাহিম বলল, কেন? আমি বললাম, এই শহরে থেকে শহরের মানুষগুলোকে তুই আজও চিনতেই পারলি না। ফাহিম বলল, তুই মাঝে মাঝে কি যে বলিস তা আমি কিছুই বুঝি না। আমি বললাম, আমার জায়গায় তুই থাকলে হয়তো এতদিনে আত্মহত্যা করতি। ফাহিম বলল, কেন রে, তোর তো শান্তি, মন্ত্রীকে বিয়ে করবি। আমি বললাম, বাদ দে, আর কথা বলতে ইচ্ছে করছে না। বাসায় এসে ঘুমিয়ে গেলাম। ঘুম ভাঙলো ঈশার ডাকে। আমি বললাম, এই কেন ঘুম থেকে ডেকে তুললি? ঈশা বলল, ভাইয়া তোকে ভাবি ডাকতেছে ভাবির রুমে যেতে। আমি বললাম, বল পারবো না যেতে। ঈশা বলল, তুই যাবি কিনা বল, না হলে ভাবি এখানে এসে যাবে। আমি বললাম, বল আসতেছি। আমি বাথরুমে ঢুকে ফ্রেশ হয়ে যেতে লাগলাম। ফাহিম বলল, কই যাস? আমি বললাম, তুই শুয়ে থাক, আমি একটু তোর ভাবির সাথে কথা বলে আসি। ফাহিম বলল, আমার ব্যবস্থা করে দে, আমিও একটু কথা বলি। আমি বললাম, দেখছি কি করা যায়। আমি তিশার রুমে গিয়ে দেখি বসে আছে, আমাকে দেখে জড়িয়ে ধরলো। তিশা বলল, তুমি ওই সময় আমাকে ফেলে রেগে চলে গেলা কেন? আমি বললাম, তো কি করব বলো, তুমি ওই সময় আমার বন্ধুর সামনে কি বলেছো? তিশা বলল, আচ্ছা সরি, আর কোনোদিন তোমাকে কিছুই বলবো না। আমি বললাম, আমি কখনো তোমার উপর রাগ করি না, তুমি আমার সাথে যেমন ব্যবহার করো মনে চাই তোমাকে ফেলে চলে যাই। তিশা বলল, আমি কিন্তু এখন সত্যি সত্যি কান্না করে দিব, তুমি তো জানো আমার রাগ কেমন, তাই বলে তুমি তোমার বউকে কন্ট্রোল করবা না? আমি বললাম, সেটা তো বিয়ের পর, এখন তোমাকে কিছু বললে তোমার বডিগার্ড আমাকে মারতে চাইবে। তিশা বলল, তোমাকে মারার সাহস কার আছে বলো? তুমি হচ্ছ মন্ত্রী তিশার জামাই। আমি তিশার গালে একটা চুমু দিয়ে বললাম, এই জন্যই তোমাকে আমি এত ভালোবাসি। তিশা বলল, আমি বুঝি কম ভালোবাসি তোমাকে? আমি বললাম, জানো বেবি, তোমাকে দেখলেই আমার ভেতরের রাগটা কোথায় জানি চলে যায়। তিশা বলল, আমি তো তোমার একমাত্র ঔষধ। আমি বললাম, মাঝে মাঝে মনটা কি চায় জানো? তোমাকে নিয়ে দূর আকাশে কোথাও চলে যাই, যেখানে কেউ থাকবে না, শুধু তুমি আর আমি। তিশা বলল, আমরা দুইজন যদি ঠিক থাকি তাহলে আমাদের কোথাও যেতে হবে না। আমি বললাম, বিয়ের পর তোমাকে আমি কোনো কাজ করতে দিব না, দরকার পড়লে আমি সব কাজ করব। তিশা বলল, লাভ ইউ বাবুটা, অনেক অনেক ভালোবাসি তোমাকে, কিন্তু এই ভালোবাসা দেখাতে পারি না তোমাকে। আমি বললাম, আমি জানি তো তুমি আমাকে কেমন ভালোবাসো। তিশা বলল, আচ্ছা আমরা বিয়ের পর গ্রামে যাব। আমি বললাম, আমি গ্রামে গেলে অনেক ঝামেলা হবে, আগে তোমাকে আর মারিয়াকে দিয়ে সবকিছু সমাধান করে পরে যাব। তিশা বলল, তোমাকে ছাড়া আমি কোথায় যাব? তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না, আর বলো গ্রামে যেতে। আমি বললাম, আচ্ছা সেসব কথা পরে হবে, কখন তুমি অফিস থেকে এলে? তিশা বলল, এই তো মাত্র। আমি বললাম, ফ্রেশও হও নাই? তিশা বলল, না, তুমি রাগ করেছো তাই আগে তোমাকে ঠান্ডা করছি। আমি বললাম, আচ্ছা যাও তুমি ফ্রেশ হয়ে আসো। আমি বসে বসে ফোন টিপি। তিশা বলল, কোথাও কিন্তু যাবা না? আমি বললাম, আচ্ছা যাও। তিশা বাথরুমে চলে গেল। আমি বসে বসে গান শুনতে লাগলাম। আজকে নিজের ভেতরে কেমন জানি খুশি খুশি একটা ভাব লাগছে। কিছুক্ষণ পর তিশা বাথরুম থেকে বেরিয়ে এলো। তিশাকে এখন অনেক সুন্দর লাগছে, একটা গেঞ্জি পরেছে। আমি বললাম, এইটা কি পরলা? তিশা বলল, কেন বাবু, আমাকে ভালো লাগছে না? আমি বললাম, অনেক ভালো লাগছে, কিন্তু এসব পরে কি মানুষকে দেখাতে চাও? তিশা বলল, এই তোমার কি মাথা খারাপ? এই পোশাক তো যখন আমি রুমে একা থাকি তখন পরি। আমি বললাম, তাহলে আমার সামনে পরলা কেন? তিশা বলল, তুমি তো আমার স্বামী, তোমার সামনে পরাই যায়। আমি বললাম, আমি এখানে থাকলে তোমাকে দেখে নিজেকে কন্ট্রোল করতে পারবো না, পরে উল্টাপাল্টা সবকিছু করে ফেলবো, তাই আমি গেলাম। তিশা বলল, এই দাঁড়াও। আমি দৌড়ে বেরিয়ে গেলাম। তিশাকে যে এত সুন্দরী লাগছে তা বলে বোঝাতে পারবো না। মারিয়া বলল, আরে রনি, দৌড়ে কোথায় যাস? আমি বললাম, দৌড়ে পালাই। মারিয়া বলল, কেন, কি হয়েছে যে ম্যামের রুম থেকে দৌড়ে পালিয়ে যাচ্ছিস? আমি বললাম, এসব তুই বুঝবি না, এখন ওই মেয়েটার নাম্বারের ব্যবস্থা কর। মারিয়া বলল, আমি পারবো না, পারলে তুই কর। আমি বললাম, আজকে দেখলি তো ওরা আমাকে মারতে চাইছিল। মারিয়া বলল, মারার কাজ করলে তো মারবেই। আমি বললাম, আর বলিস না, সব দোষ ওই ফাহিমের, শালা আমাকে টেনে ভেতরে নিয়ে গেছে। মারিয়া বলল, আমি তো আগেই বলেছি ও একটা মগা। আমি বললাম, কিরে, তুই সেই প্রথম থেকে আমার বন্ধুকে মগা বলছিস? মারিয়া বলল, আরে ওর কোনো বুদ্ধি শুদ্ধি নাই।
আমি বললাম তোরে কইছে। আচ্ছা তোর বিয়েটা কবে খাবো? মারিয়া বলল আগে তোরটা খাই, পরে না হয় আমারটা খাইস। আমি বললাম আচ্ছা তোর প্রেম কেমন চলছে? মারিয়া বলল খুব ভালো, তবে ওকে সময় দিতে পারি না রে কাজের জন্য। আমি বললাম আগে তোর সবকিছু ঠিক রেখে পরে কাজ করবি, না হলে সবকিছুই শেষ হয়ে যাবে। মারিয়া বলল ঠিকই বলেছিস, তবে তোর বিয়ে উপলক্ষে কয়েকদিন ছুটি পাবো মনে হয়। আমি বললাম ছুটির পর আবার দেখিস রুম রেট করে ফেলিস না। মারিয়া বলল আমি তো আর তোর মতো লুচ্চা না। আমি বললাম আমি কই লুচ্চামি করলাম, দেখা তুই। মারিয়া বলল কানার তো মনে মনেই জানা, তোর আজাইরা কথা শোনার মতো সময় নাই, যা এখান থেকে, আমার অনেক কাজ আছে। আমি বললাম তোর আর তোর ম্যাডামের কাজ জীবনেও শেষ হবে না। মারিয়া বলল ম্যাম তো সবকিছু করে তোর জন্য, ম্যামের টাকা থাকলে সব তো তোকেই দিবে নাকি? আমি বললাম আমি তো বলেছি আমার টাকার দরকার, জীবনে সুখ না থাকলে টাকা দিয়ে কি করব বল, টাকা দিয়ে কি আর সুখ কেনা যায়? মারিয়া বলল এই শহরে টাকা দিয়ে সুখ কেনা বেচা হয়। আমি বললাম তবে সেটা অন্য কারো কাছে হতে পারে, আমার কাছে না। মারিয়া বলল দেখাই যাবে, সময় তো এখনো শেষ হয় নাই। আমি বললাম আচ্ছা যাই, তুই কাজ কর। মারিয়া বলল দেখতে দেখতে 6 দিন চলে গেল, আগামীকাল আমার বিয়ে। ফাহিম বলল রনি কালকে তো তোর বিয়ে, কাছের মানুষ কেউ থাকলে আসতে বল। আমি বললাম আমার কাছের মানুষ একমাত্র তুই, আর কেউ নাই। তবে একজন আঙ্কেল ছিল, তাকে বিয়েতে আসতে বলতাম, তবে উনি এই বিয়েতে আসলে খুব কষ্ট পাবেন। ফাহিম বলল বিয়েতে আসে সবাই মজা করার জন্য, আর তুই বলিস কষ্ট পাবে, বুঝলাম না। আমি বললাম কিছু কিছু কথা মনের ভেতরে চাপা পড়ে আছে, সেগুলো ভেতরে থাক, বের না করাই উত্তম। ফাহিম বলল আচ্ছা আমি একটু বাইরে যাব ওর সাথে ঘুরতে। আমি বললাম কে, সাদিয়া? ফাহিম বলল আমি বললাম কিন্তু ওর ফোন নাম্বার তো তোর কাছে নাই। ফাহিম বলল আম্মুর কাছ থেকে নিয়েছি, আর বলেছে বিয়ে হবে 3 মাস পর, আর আমাকে নাকি কোন একটা কোম্পানিতে চাকরি দিবে। আমি বললাম তাহলে তো খুব ভালো, তোর আর গ্রামে যেতে হবে না। ফাহিম বলল গ্রামে আর ভালো লাগে না। আমি বললাম আমি যদি পারতাম সারা জীবন গ্রামে পড়ে থাকতাম, এই শহরে আর আসতাম না। আচ্ছা তুই যা, আর এই নে এখানে 5,000 টাকা আছে, এনজয় কর। ফাহিম বলল এমনি তুই আমার কাছে টাকা পাস, আগের টাকাগুলো এখনো দিতে পারি নাই। আমি বললাম আরে যা, যখন তোর হাতে টাকা থাকে তখন দিস, কোনো সমস্যা নাই। ফাহিম বলল অনেক অনেক ধন্যবাদ বন্ধু। আমি বললাম ফাহিম চলে যাওয়ার পর আমি ছাদে চলে গেলাম। আজকের আকাশটা খুব সুন্দর লাগছে, মেঘলা মেঘলা অবস্থা। খুব করে আজকে মিতুর কথা মনে পড়ছে, কেন জানি এখন মনে হচ্ছে আমি মিতুকে ভালোবেসে ফেলেছি। দূর থেকেই কাউকে যে এত ভালোবাসা যায় তা আমি এখন বুঝতে পারছি, কিন্তু এখন আমার এসব চিন্তা করে লাভ আছে? আগামীকাল আমার বিয়ে, তিশার হাতে বন্দী হয়ে যাব আমি। কোনো মেয়ের সাথে কথা বলতে হলেও তিশার কাছ থেকে আগে অনুমতি নিতে হবে। আচ্ছা আমার কাছে তো মিতুর ইমো নাম্বার আছে, শেষবারের মতো একটু কল করে দেখব। কি মনে করে যেন মিতুর ইমো নাম্বারে কল দিলাম, দিতেই ধরে ফেললো। মিতুর সাইড থেকে শব্দ আসলো, দাঁড়া দাঁড়া, কে কল দিয়েছে আগে দেখি। এরপর মিতু বলল কে বলছেন। আমি মিতুর কথা শুনে বুঝতে পারছি ও খুব খুশিতে বান্ধবীদের সাথে আছে, ওকে আর কষ্ট দিতে চাই না, তাই ফোনটা কেটে দিয়ে অফলাইন হয়ে গেলাম। আসলে আমি মিতুকে ভালোবেসে ফেলেছি, কিন্তু এখন আর বলতে পারবো না। হয়তো তিশার সাথে আমার জুরি লেখা, তাই তিশার সাথে আমার বিয়ে হবে। আসলে তিশা দেখতে শুনতে খুব ভালো, আমি জানি ও আমার খুব খেয়াল রাখবে। মেয়েটার মনটা অনেক ভালো, ওকে রেখে যদি অন্য কারো কাছে চলে যাই তাহলে তিশা হয়তো মিতুর মতো কিছু করে ফেলতে পারে। না না, এমন ভুল আর করা যাবে না। তাছাড়া আমি কি তিশাকে কম ভালোবাসি? হঠাৎ দেখি কে জানি আমাকে পেছন থেকে জড়িয়ে ধরলো। আমি ভয় পেয়ে বললাম কে? তিশা বলল আরে বাবু আমি বললাম ওহ তুমি, কিন্তু তুমি কিভাবে জানলে আমি এখানে? তিশা বলল ঈশা বলেছে, তাই আমি এখানে চলে আসছি। তুমি একা একা এখানে কি করো? আমি বললাম এই তো তোমার কথা চিন্তা করি। তিশা বলল তাই নাকি? তিশার সাথে কিছুক্ষণ রোমান্টিক কথা বলে নিচে চলে আসলাম। সকালে রেডি হয়ে জুম্মার নামাজ পড়ে ফাহিমকে নিয়ে তৈরি হয়ে নিচে গেলাম। তবে বরের পোশাকে আজকে আমাকে অনেক সুন্দর লাগছে, মনে মনে আমি অনেক খুশি। আজকে আমার বিয়ে হতে যাচ্ছে, তবে মন্ত্রীর বিয়ে বলে কথা, অনেক মানুষ আসছে। সবকিছু রেডি করে কাজী আমাকে বলল বলো বাবা কবুল। তিশার দিকে তাকিয়ে দেখি খুব খুশি। তিশা চোখের ইশারাতে বলল তাড়াতাড়ি যেন কবুল বলি। আমি বললাম জি কবুল। তখনই তিশা বাবা বলে একটা চিৎকার দিল। আমি তাকিয়ে দেখি আঙ্কেলের বুকে কে জানি একটা গুলি করেছে। মুহূর্তের মধ্যেই সবাই দৌড়াদৌড়ি করে চলে গেল। আমি দৌড়ে আঙ্কেলের কাছে যেতেই আঙ্কেল বললেন বাবা আমি আর হয়তো বাঁচব না, আমার মেয়েটাকে দেখে রাখিও। তিশা বলল না বাবা তোমার কিছু হবে না, এখনই তোমাকে হাসপাতালে নিয়ে যাব। কিন্তু আঙ্কেল আর কোনো কথা বলে নাই। মৃত্যুর যন্ত্রণা কেমন হয় আজকে আঙ্কেলকে দেখে বুঝতে পারছি। তিশা আঙ্কেলকে জড়িয়ে ধরে কান্না করছে। আমি বললাম মারিয়া তাড়াতাড়ি দেখ এসব কে করেছে। হঠাৎ সুমন কোথায় থেকে দৌড়ে এসে বলল স্যার সবকিছু শেষ হয়ে গেল আমাদের, ম্যামের বাবাকে মেরেছে ওই মেয়র আর মেহেদির ভাড়া করা গুন্ডা। তিশা বলল কি? সুমন বলল সত্যি ম্যাম। তিশা বলল তোমরা তো মেয়র আর ওর ছেলেকে মেরে ফেলেছ, তাহলে ও বেঁচে আছে কিভাবে? আমি বললাম আসলে তিশা হয়েছে কি? আমি কিছু বলার আগে ঠাস ঠাস করে 2টা চড় দিল আমাকে। তিশা বলল আমি তোর কোনো কথা শুনতে চাই না,
আসলে রাস্তার কুকুর রাস্তায় মানায়, কোনো রাজপ্রাসাদে না। তোকে আমি আমার চোখের সামনে দেখতে চাই না। আমার সাথে মিথ্যা কথা বলা, তোর জন্য আমার বাবা আজকে মারা গেছে। তুই এখান থেকে চলে যা। আর মারিয়া, তোকে আমি কত বিশ্বাস করতাম, আর তুই কিনা আমার সাথে মিথ্যা কথা বললি। মারিয়া বলল, ম্যাম এসব কথা বলতে রনি আমাকে বলেছে। ও বলেছে আপনাকে আমি যেন মিথ্যা বলি। তিশা কান্না করতে করতে বলল, তোকে আমি কি বলেছি? এখান থেকে চলে যা, না হলে আমি তোকে গুলি করে মেরে ফেলবো। আমার সাথে কেন মিথ্যা বললি? তোর কারণে আজকে আমার বাবা মারা গেছে। আমি বললাম, আমার কথাটা তো শোনো। তিশা বলল, তোর কোনো কথা আমি শুনতে চাই না। তুই এখান থেকে যাবি নাকি আমি তোর ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব। আমি একটা হাসি দিয়ে বললাম, তা আর করতে হবে না, ভালো থাকিও। আমি চলে যাচ্ছি ঈশা আর আম্মুকে নিয়ে। আয় ফাহিম চল। আজকে নিজের ভেতরটা কেমন করে জানি আগুন জ্বলছে। যার জন্য এত কিছু করলাম সে বলে আমি নাকি চোর। ফাহিম বলল, কি থেকে কি হয়ে গেল বন্ধু? আমি বললাম, আমার কপালেই ছিল এগুলা। হঠাৎ দেখি রং নাম্বার থেকে একটা কল এলো। ফোনটা রিসিভ করে বললাম, কে বলছেন? ওপাশ থেকে বলল, আরে আমাকে চিনো না, আমি পরি। আমি বললাম, আরে পরিটাকে সেটা তো বলবেন। পরি বলল, কষ্টের জীবন আইডির পরি। আমি বললাম, কেন আমাকে কল দিয়েছেন? পরি বলল, আপনি কিন্তু এখন অসহায়, আপনার সাহায্য দরকার, তাই আমি এখন আপনাকে সাহায্য করতে চাই। আমি বললাম, দরকার নাই আপনার সাহায্যের। আপনি সবকিছুই জানতেন যে আমার বিয়েতে এমন হবে, তাও আপনি আমাকে বললেন না। পরি বলল, আমি আপনাকে অনেক আগেই বলেছি, কিন্তু আপনি আমার কথা শুনেন নাই। এখানে আমার কি করার আছে বলেন? আমি বললাম, এখন আমার কাছে আপনি কি চান? পরি বলল, সামনে একটা লাল রঙের মাইক্রো আছে, দেখেছেন? আমি বললাম, হুম আছে। পরি বলল, ওইটাতে উঠেন, ও একটা বাসার সামনে নামিয়ে দিবে। মনে করেন এই বাসাটা আমার তরফ থেকে আপনাকে ফ্রি দিলাম, ভালোবাসা হিসেবে। আমি বললাম, এখন আমার কোনো সাহায্যের দরকার নেই, সবাই বেঈমান। পরি বলল, আরে আরে আমার কথাটা তো শুনেন। আমি বললাম, কোনো কথাই শুনতে চাই না আপনার, আর আপনি আমাকে আর কোনো ফোন বা SMS দিবেন না। এই বলে ফোন রেখে দিয়েছি। এমনি রাগটা শরীরে অনেক বেশি। আমি একা থাকলে কোনো সমস্যা হতো না, কিন্তু এখানে আমার আম্মু আর বোন আছে। ফাহিম বলল, রনি এখন কই যাবি? আমি বললাম, একটা বাসা খুঁজতে হবে, তবে এখান থেকে বহু দূরে। আম্মু বলল, কি করতে চাস বাবা তুই? আমি বললাম, এখানে থাকলে আমাদের সবাই খুঁজে পাবে, আমাদের খোঁজ খবর যাতে কেউ না পায় সেই ব্যবস্থা করতে হবে। ফাহিম বলল, কিন্তু কিভাবে কি করবি? আমি সুমনকে কল দিলাম। সুমন বলল, জি স্যার বলুন। আমি বললাম, তুমি আমার সাথে কাজ করতে চাও নাকি তোমার ম্যামের সাথে? সুমন বলল, জি স্যার আমি আপনার সাথে। মেয়েদের সাথে কাজ করলে কোনো স্বাধীনতা পাই না। আমি বললাম, তাহলে এক কাজ করো, এখান থেকে অনেক দূরে একটা বাসা খুঁজে বের করো, বাসাটা যেন অনেক বড় হয়। সুমন বলল, জি স্যার একটু সময় লাগবে। আমি বললাম, আম্মু আর আমার বোন আমার সাথে আছে, জানো তো আমি এখন কতটা অসহায়। সুমন বলল, স্যার আমরা থাকতে আপনি নিজেকে অসহায় বলছেন? 10 মিনিটের ভেতরে আমি আপনাকে ঠিকানা দিচ্ছি। আমি বললাম, অনেক অনেক ধন্যবাদ তোমাকে। সুমন বলল, স্যার এটা আমার কর্তব্য। আমি বললাম, আজকে থেকে তুমি আমার একজন বিশ্বাসী মানুষ হয়ে গেলে। সুমন বলল, এই বিশ্বাসের অমর্যাদা হতে দিব না স্যার কোনোদিনই। আমি বললাম, আচ্ছা বাসার ঠিকানা খুঁজে দাও, দরকার পড়লে আমার সব লোকদের বলে ঠিকানা বের করো। সুমন বলল, জি স্যার। ফাহিম বলল, বন্ধু আমার সাথে আয়, সাদিয়াদের বাসায় যেতে বলেছে। আমি বললাম, না রে তুই যা, আমাকে আবার নতুন করে সবকিছু রেডি করতে হবে। ফাহিম বলল, কিন্তু তোদের রেখে একা একা কিভাবে যাই বল? আমি বললাম, আরে সমস্যা নাই, তুই যা, আর ভালো থাকিস। ফাহিম বলল, কিন্তু? আমি বললাম, আরে যা, বলছি তো কোনো সমস্যা হবে না। ফাহিম বলল, আচ্ছা ভালো থাকিস। ফাহিম চলে গেল। ঈশা বলল, ভাই এ ছেলে কি তোর বন্ধু? আমি বললাম, হুম কেন? ঈশা বলল, এই বিপদের দিনে তোকে একা রেখে চলে গেছে, এমন বন্ধু থাকার চেয়ে না থাকাই ভালো। আমি বললাম, বিপদের সময় কেউ পাশে থাকে না, তুই জানিস না? ঈশা বলল, ভাইয়া কি থেকে কি হয়ে গেল কিছুই তো বুঝলাম না। আমি বললাম, আমাকে মাফ করে দিস রে বোন, সব দোষ আমার জন্য আজকে তোদের বাহিরে ঘুরতে হচ্ছে। আম্মু বলল, বাবা এভাবে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো, আর ভালো লাগছে না। আমি বললাম, আম্মু একটু অপেক্ষা করো। ঈশা বলল, ভাইয়া আমার দরকারি জিনিসপত্র তো ওখানে পড়ে আছে। আমি বললাম, চিন্তা করিস না, পরে এনে দিবনি। ফোনটা দেখি বাজতেছে। ফোনটা রিসিভ করতেই সুমন বলল, স্যার আপনার ফোনে একটা ঠিকানা পাঠিয়ে দিয়েছি, দেখেন এখান থেকে অনেক দূরে, বাসাটা অনেক বড়, আর বাসা ভাড়া অনেক লাগবে স্যার। আমি বললাম, আগে ঠিকানা দাও আর বলো আমি রাজি, আমি গিয়ে যেন সবকিছু রেডি পাই। সুমন বলল, জি স্যার হয়ে যাবে। আমি বললাম, তুমি এখন কি করো? সুমন বলল, জি স্যার আমি তো এখন বাড়িতে এসে গেছি। আমি বললাম, তুমি তাহলে এক কাজ করো, আগামীকাল আমার সব লোকদের নিয়ে 10টায় বাসায় থাকবে। সুমন বলল, কিন্তু স্যার ওদের ছুটি তো এখনো শেষ হয় নাই। আমি বললাম, বলো ছুটি বাতিল করা হয়েছে। সুমন বলল, ওকে স্যার। স্যার আমি কি এখন আসবো? আমি বললাম, না তার কোনো দরকার নেই। সুমন বলল, ওকে স্যার। ফোন রেখে দিতেই আম্মু বলল, কি খবর বাবা, বাসা পেলি? আমি বললাম, হুম আম্মু এখান থেকে অনেক দূরে, তোমরা এখানে দাঁড়াও, দেখি কি দিয়ে যাওয়া যায়, আমাদের তাড়াতাড়ি যেতে হবে, তাই একটা মাইক্রো নিলাম। আমি বললাম, আম্মু উঠে পড়ো। আম্মু আর ঈশা মাইক্রোতে উঠে। আম্মু বলল, বাবা আমার অনেক খারাপ লাগছে জানিস, বৌমা তোরে এভাবে অপমান না করলেও পারতো,
আচ্ছা তুই কি মিথ্যা কথা বললি যার কারণে এই অবস্থা? আমি বললাম আমি ওদের মারতে চেয়েছিলাম, কিন্তু আম্মু ও আমার একটা লোককে মেরে ফেলবে বলে ওকে মারি নাই। আর মিথ্যা কথা এই জন্য বলেছি, আমি মনে করেছি ও দেশ ছেড়ে পালিয়ে যাবে, কিন্তু তা না করে কে জানে এমন করবে। আম্মু বলল বাবা একটা কথা বলি। আমি বললাম বলো আম্মু। আম্মু বলল পশুদের কখনো মাফ করবি না, এটা আমার কথা। ওরা দেশের ক্ষতিকর ময়লা আবর্জনা, সব কয়টাকে মেরে দেশের ময়লা কমাবি। আমি বললাম আচ্ছা আম্মু, আচ্ছা মানুষ হয়ে আরেকটা মানুষকে কিভাবে মারতে পারে বুঝি না। আম্মু বলল ওই তো বললাম না বাবা, ওরা হলো পশু, তাই ওদের আগে মারতে হবে। আমি বললাম হয়তো আম্মু তুমি ঠিকই বলেছ। ঈশা বলল ভাইয়া। আমি বললাম বল। ঈশা বলল মানুষের ভরসায় অনেক জায়গায় থেকেছি, এখন আর না, এমন না করে তুই নিজে কিছু কর। আমি বললাম বোন তুই ঠিক বলেছিস, কখনো অন্যের উপর ভরসা করে সবকিছু করা যায় না। মারিয়া বলল ম্যাম এখন কি করবেন? তিশা বলল তুমি অন্তত সত্যি কথাটা বলতা, তাহলে আজকে আমার বাবা আর মারা যেত না। মারিয়া বলল ম্যাম আমি তো আপনাকে সত্যি কথা বলতেই চেয়েছিলাম, কিন্তু ওই রনি বলেছে সত্যি কথা বলা লাগবে না, ওরা নাকি আর আসবে না। তিশা বলল ওই রনির বাচ্চাকে আমি ছাড়বো না, সব কয়টাকে আমি দেখে নিব। মারিয়া বলল কি করতে চান ম্যাম? তিশা বলল দেশের যত নামকরা গুন্ডা আছে সবগুলোকে আমার বডিগার্ড হিসেবে নিয়োগ দাও। মারিয়া বলল কিন্তু ম্যাম ওরা কি আসবে? তিশা বলল যে না আসবে তাকে পুলিশ দিয়ে জেলে ঢুকিয়ে দিবে। মারিয়া বলল জি ম্যাম হয়ে যাবে। তিশা বলল ওই মেয়রের দলের 2টা বডিগার্ড ছিল না? মারিয়া বলল জি ম্যাম, একজন আছে, আরেকজন বলেছে চাকরি করবে না। তিশা বলল কেন না করেছে? মারিয়া বলল বলতে পারবো না। তিশা বলল চারদিকের খবর খুব ভালো করে রাখো। মারিয়া বলল জি ম্যাম। মারিয়া চলে গেল। তিশা বসে বসে কান্না করছে। কেন এমন করলে রনি? আমাকে সত্যি কথাটা বলতে, আমি কি তোমাকে ভালোবাসতাম না? তুমি এমন না করলেও পারতে, আমাকে বলতা, তাহলে তো আজকে আমাকে আর এই দিন দেখতে হতো না। আমার বাবা মারা গেছে তোমার জন্য, তোমাকে কিভাবে মাফ করি বলো? এরপরেও আমি তোমাকে ভালোবাসি। বাবার মৃত্যু হয়তো একটা দুর্ঘটনা ধরে ফেললাম, তবে আমার রাগটা একটু কমলে তোমাকে কল দিব। আমি ফোন থেকে সিমগুলো খুলে ফেলে দিলাম। ঈশা বলল কিরে ভাইয়া সিমগুলো ফেলে দিলি কেন? আমি বললাম তোর ফোনে তিশার নাম্বার থাকলে ব্লক করে দিবি, আর ফেসবুকও, আমি যাতে না শুনি তিশার সাথে তোর কথা হয়েছে। ঈশা বলল ওকে ভাইয়া। দেখতে দেখতে বাসার সামনে নামিয়ে দিল। তবে এখানে বেশি বাসা নাই, 2-1টা আছে, তবে অনেক দূরে দূরে। যখন গাড়ি ভাড়াটা দিতে যাব তখন ড্রাইভার বলল স্যার আপনার নাম কি রনি? আমি বললাম তুমি জানো কিভাবে? ড্রাইভার বলল স্যার আমাকে বলেছে আপনাকে বাসা দেখিয়ে দিতে, আর এই নিন চাবিগুলো, পুরো বাসাটা খালি। আমি বললাম এখানে কেউ থাকতো না? ড্রাইভার বলল জি থাকতো, তবে ওরা একটু ঝামেলার জন্য চলে গেছে, বাসা ভাড়া বেশি এজন্য। আমি বললাম ও আচ্ছা, তুমি এক কাজ করো, এখানে কোনো কাজের বুয়া পাওয়া যাবে? ড্রাইভার বলল জি স্যার পাওয়া যাবে। আমি বললাম তাহলে একটু কষ্ট করে বলবা কালকে থেকে আসতে। ড্রাইভার বলল জি হয়ে যাবে, তাহলে আমি যাই স্যার। আমি বললাম যাও। আম্মু বলল এসবের কি দরকার ছিল, আমি আছি না, বুয়া কেন লাগবে আবার? আমি বললাম আরে আম্মু তোমার বয়স হয়েছে না, তুমি আর কত করবা? ঈশা বলল তো কি হয়েছে ভাইয়া, আমি আম্মুকে সাহায্য করতাম। আমি বললাম যে নিজের খাবার বেড়ে খেতে চায় না সে নাকি আবার আম্মুকে সাহায্য করবে। ঈশা বলল ওয়াও ভাইয়া, এই সম্পূর্ণ বাসাটা কি তুই ভাড়া নিলি? আমি বললাম কেন পছন্দ হয় নাই? ঈশা বলল পছন্দ তো হয়েছে, তবে বাসাটা অনেক বড়, সেই হিসেবে মানুষ অনেক কম। আমি বললাম আমার কাজের জন্য এই বাসাটা রেখেছি, উপরের রুমে আমরা থাকবো আর নিচের রুম খালি থাকবে। ঈশা বলল কি করবি এখন তুই? আমি বললাম এসব তোর বুঝতে হবে না, তুই উপরে যা আম্মুকে নিয়ে, আমি একটু বাজার করে আসি। ঈশা বলল আচ্ছা যা তাহলে, তবে তাড়াতাড়ি আসিস। আমি বললাম কেন ভয় পাস নাকি এখানে? ঈশা বলল আমি ভয় পাই তোরে কে বলছে? আমি বললাম বুঝি বুঝি, তোর কলিজাটা অনেক ছোট। ঈশা বলল হপ তুই যাবি? আমি বললাম আম্মু তোমার কিছু লাগবে? আম্মু বলল না বাবা। আমি বললাম ফোনে খাবার অর্ডার দিয়েছি, আসলে পরে খেয়ে নিও। আম্মু বলল এসব লাগবে না বাবা। আমি বাজারে চলে গেলাম, বাজার করে আম্মুর কাছে দিলাম। পরের দিন সকাল 10টার দিকে সবাই চলে এলো। সুমন বলল স্যার ভালো আছেন? আমি বললাম ভালো আছি, তোমরা সবাই কেমন আছো? সবাই বলল জি স্যার অনেক ভালো, কিন্তু আমরা এইখানে কি করব স্যার? আমি বললাম ঈশা ভেতরে যা। ঈশা বলল থাকি না ভাইয়া, দেখি তুই কি বলিস। আমি বললাম ভেতরে যেতে বলেছি না তোকে? ঈশা বলল যাচ্ছি তো। ঈশা ভেতরে যেতেই আমি বললাম এখানে অবৈধ পথে ব্যবসা করে কে কে, আর কে কি করে এই জায়গার সব খোঁজ খবর আমি চাই। ওরা বলল জি স্যার হয়ে যাবে। আমি বললাম হয়ে যাবে বললে হবে না, কাজে লেগে পড়ো। আর সুমন সুন্দর করে সবকিছুর খবর রাখবে, যাতে তোমাদের কেউ চিনতে না পারে। সুমন বলল ওকে স্যার। এই সবাই চলো। আমি বললাম আর একটা কথা, সবাই একসাথে কাজ করব ঠিকই, তবে কেউ বেইমানি করবা না। সবাই কাজে বেরিয়ে গেল। বিকালে আবার সবাই একসাথে আসলো। আমি বললাম কি খবর, কোনো কিছুর খোঁজ পেলে? সুমন বলল স্যার অনেক পেয়েছি,
তবে আজকে রাতে এই ট্রাকে করে 50 কোটি টাকা আসবে, তবে সবটা অবৈধ টাকা স্যার। আমি বললাম আমাদের লোক কয়জন এখানে? সুমন বলল জি স্যার 17 জন। আমি বললাম হয়ে যাবে, সবাই আজকে রাতে তৈরি থাকবে, ওই টাকাগুলো আমি নিতে চাই। সুমন বলল কিন্তু স্যার আমরা কি পারবো? আমরা এখানে নতুন। আমি বললাম বুকে ভয় রাখলে কিছুই করতে পারবে না, বুকে সাহস রাখো তাহলে সবকিছুই করতে পারবে। সুমন বলল স্যার আপনি সাথে থাকবেন তো? আমি বললাম আমি না গেলে তোমরা কিছুই করতে পারবে না। সুমন বলল কিন্তু স্যার এই মিশনটা একটু দূরে। আমি বললাম আরে বলেছি তো, এত ভয় পেও না, সবকিছু আমি সামলে নিব। তিশা বসে বসে একাধারে চিন্তায় মগ্ন। হঠাৎ দেখে উপর মহল থেকে কল আসছে। তিশা বলল জি স্যার বলুন। আজকে রাতে এই জায়গা দিয়ে 50 কোটি টাকা যাবে, সবগুলো অবৈধ টাকা। তিশা বলল কিন্তু স্যার পুলিশ থাকতে আমাকে কেন বলতেছেন? অপর সাইড থেকে বলল এজন্যই বলছি, আমি শুনেছি তোমার কাছে দেশের নামকরা গুন্ডা আছে, আর পুলিশ আর তোমরা মিলে কাজ করলে আশা করি কাজটা সহজ হয়ে যাবে। তিশা বলল স্যার আমার বাবা মারা গেছে, আর আমি কিভাবে কিছু করব? অপর সাইড থেকে বলল দেশের কাজ করতেই হবে, এখানে কোনো কারণ চলবে না। তিশা বলল আচ্ছা ঠিক আছে স্যার। ফোনটা রেখে মারিয়াকে ডাকতে লাগলো। মারিয়া বলল জি ম্যাম বলেন। তিশা বলল একটু পরে পুলিশ আসবে, আর এই গুন্ডাদের নিয়ে শক্তিশালী একটা টিম গঠন করো। মারিয়া বলল জি ম্যাম হয়ে যাবে। আমি বসে বসে সবকিছু রেডি করছি আর চিন্তা করছি কিভাবে কি করতে হবে। সুমন বলল স্যার রাত তো হয়ে আসছে, আমরা কি করব? আমি বললাম সবাইকে তৈরি করেছ তো? সুমন বলল জি স্যার, কাউকে চিনবে না, খুব সতর্কতার সাথে ওদের তৈরি করেছি। আমি বললাম গুড, তবে এত টাকাগুলোর জন্য আরো মানুষ আক্রমণ করতে পারে। সুমন বলল আমিও এই কথাই বলতে চেয়েছি, আমরা কিভাবে কি করব যদি একটু বলে দিতেন। আমি বললাম একটা ডেড বডি আর একটা ট্রাক জোগাড় করবে। সুমন বলল হয়ে যাবে স্যার। আমি বললাম প্রথমেই যখন ট্রাকটা রাস্তার মোড় পার করবে, পেছনের রাস্তায় গ্রেনেড অথবা ফ্ল্যাশ গ্রেনেড দিয়ে উড়িয়ে দিবে, যাতে পেছনের কেউ সামনে আসতে না পারে। আর আমি ওই ট্রাকের ড্রাইভারকে মেরে ট্রাক নিয়ে চলে যাব, আর তুমি অন্য একটা ট্রাক নিয়ে ওই রাস্তা দিয়ে যাবে, যাতে বুঝতে পারে ট্রাক নিয়ে কেউ পালিয়ে যায় নাই। আর ডেড বডি ভেতরে রেখে তুমি বের হয়ে বোম দিয়ে উড়িয়ে দিবে, যাতে ওরা বুঝতে পারে সবকিছু পুরো ছাই হয়ে গেছে। সুমন বলল ওয়াও স্যার, আপনার বুদ্ধির তুলনা হয় না। আমি বললাম এখানে আরেকটা ব্যাপার আছে। সুমন বলল সেটা কি স্যার? আমি বললাম ট্রাক রাস্তা দিয়ে আসার আগে অন্য কেউ আক্রমণ করতে পারে, আমরা যদি আগে আক্রমণ করি তাহলে ওরা সুযোগ পেয়ে যাবে, এজন্য ওরা আগে আক্রমণ করে আমাদের রাস্তা পরিষ্কার করে দিবে, পরে আমরা গিয়ে সবকিছু নিয়ে আসব, তাহলে খুব সহজ হবে। সুমন বলল হুম স্যার বুঝলাম, তাহলে ওদের আমি সবকিছু বলে রেডি থাকতে বলি। আমি বললাম হুম, আর পেছনের দিকটা ওদের সামলাতে বলবে। সুমন বলল জি স্যার। দেখতে দেখতে রাত হয়ে গেল। সুমন বলল স্যার আমরা তৈরি, চলেন। আমি বললাম হুম চলো। আমরা সবাই গিয়ে আড়ালে লুকালাম। সুমন বলল ওই তো স্যার ট্রাক এসে গেছে, আমরা কি যাব? আমি বললাম না, কারো যেতে হবে না, চুপ করে দেখো আগে কি হয়। একটু পরে দেখি কোথায় থেকে পুলিশ এসে গুলি করছে। সুমন বলল স্যার সাথের মেয়েটাকে কেমন কেমন চেনা চেনা লাগছে। আমি বললাম এই দিকে নজর না দিয়ে ওদের দিকে নজর দাও। অনেকক্ষণ গোলাগুলির পর। আসসালামু আলাইকুম এভরিওয়ান। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে দিও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর বর্তমান আমাদের চ্যানেলে ওয়ার্নিং চলতেছে, তাই যত বেশি পারো লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও ভিডিওটা। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।